সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ সকলকে শনিবারের ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্য কথা অনুষ্ঠান দেখবার জন্য। প্রিয় দর্শক, বিপর্যয় বা দুর্ঘটনা কখন কার উপর কেমন করে এসে পড়বে সেটি আপনি আমরা কেউই বলতে পারি না। বিশেষ করে তা যদি হয় ভূমিকম্প বা জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ। আমরা মাত্র কদিন আগে নেপালে এবং আমাদের দেশেও যে ভূমিকম্প বা দুর্যোগ হয়েছে তাতে যেসব হতাহত হয়েছে তাদের সকলের প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করছি। আমরা আশা করছি যেসব মানুষ এই মহা বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন বিশ্ববাসী অবশ্যই তাদের সহায়তায় এগিয়ে আসবেন এবং তারা আবার পূর্বের মতো আনন্দ ঘন জীবনে ফিরে পাবেন। দর্শক, এ তো গেল প্রাকৃতিক দুর্যোগের কথা, কিন্তু প্রতিনিয়তই আমাদের চারপাশে নানা ধরনের দুর্ঘটনাও কিন্তু অনেক সময় হতাহতের কারণ হয়ে ওঠে। এক্ষেত্রে অনেক সময় আমাদের হাত পা অথবা ঘাড় কোমর নানা স্থানে আক্রান্ত হয়ে থাকে, যার পরিচর্যা নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব এবং করে থাকিও নিয়মিতভাবে। এবং আয়োজনে আজকে আমরা কথা বলবো ঘাড় ও হাতের ব্যথায় অপারেশনবিহীন চিকিৎসা নিয়ে। আজকের বিষয় সংশ্লিষ্ট প্রশ্ন নিয়ে অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোনে আমাদের সঙ্গে আপনারা কথা বলতে পারেন। আমাদের ফোন নম্বর 0961188788। আপনারা চাইলে SMS-ও করতে পারেন স্ক্রিনে দেখানো নিয়মে। দর্শক, আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ডিপিআরসি হসপিটালের চেয়ারম্যান, বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ, পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালকের দায়িত্বে থাকব। ডক্টর শফিউল্লাহ প্রধান, হাতের সমস্যা, ঘাড়ের সমস্যা তো মানুষ লেগেই থাকে। আমি কদিন আগে বিদেশ থেকে আসলাম, ভারী ওজন সেই প্লেনের যেখানে রাখা হয় জিনিসগুলো রাখতে গিয়ে হাতের মধ্যে হঠাৎ ব্যথা পেয়ে গেলাম। এরকম তো সবসময় হচ্ছে। হাতে কি ধরনের সমস্যা হতে পারে? আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের শরীরের হাত একটা সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ। যদি আমরা অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং দেখি, কাজের বা চলাফেরার সবচেয়ে ইম্পর্টেন্ট উপকরণ। কারো যদি একটা হাত না থাকে তাহলে সে বুঝতে পারে যে হাতের মর্ম। আর আমরা যেই রুগীগুলো দেখি, যেমন স্পেশালি আমি, তাদের দেখা যায় যে হাত থেকেও না থাকার মতো এরকম রুগী আমরা পেয়ে থাকি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হাতে বিভিন্ন রকম সমস্যা নিয়ে রুগীরা আসে, যে দীর্ঘদিন হাত অনেক কারণে অকেজ হয়ে যেতে পারে। আমরা যে কমন রুগীগুলো পাই তার সবচেয়ে বেশি পেয়ে থাকি হচ্ছে নার্ভের সমস্যা। হাতের যেসব নার্ভগুলো যদি কোনো কারণে অকেজ হয়ে যায়, তা থেকে হাতের শক্তি হারিয়ে ফেলে, সেটা হাতে ব্যথা হতে পারে, এগুলা কমন। আর হাতের কমন যে সমস্যা হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম, এই রোগীগুলো বেশি পাওয়া যায়। তারপর হচ্ছে টেনিস এলবো, তারপরে হচ্ছে বিভিন্ন, আপনি জানেন প্রতিটা জোড়া বার্সা থাকে, বার্সাইটিস হতে পারে, তা থেকে ব্যথা হতে পারে। তারপরে নার্ভ রুট পেইন, আমি যেটা বলছি যে ঘাড়ের সমস্যা থেকে হাতে ব্যথা হতে পারে বা হাতের সমস্যা হতে পারে। আর সবচেয়ে কমন যেটা শোল্ডারে হয়ে থাকে, দিস ইজ ফ্রোজেন শোল্ডার। এটা একেবারেই কমন, মানে আমাদের প্রতিনিয়ত প্র্যাকটিসে এই রোগীগুলো সবচেয়ে বেশি আমাদের কাছে আসে এবং এই জাতীয় সমস্যার পরিমাণ সবচেয়ে বেশি। আমি চিকিৎসক হিসেবে আমাকে প্রায় প্রতিদিনই যেসব ফেস করতে হয় যে এই ফ্রোজেন শোল্ডার নিয়ে আসে। আমি যদিও আমাদের চিকিৎসকদের খুব একটা কিছু করার নেই, তো তারপর ব্লাড সুগার করে দেখি যে ডায়াবেটিস অনেকেরই আছে। এই ডায়াবেটিসের সঙ্গে কি ফ্রোজেন শোল্ডারের কোনো সম্পর্ক? অবশ্যই, ভালো একটা কথা বলেছেন। আমরা ফ্রোজেন শোল্ডার রুগীগুলা যদি আমরা কজ দেখি, ফ্রোজেন শোল্ডারটা একটু ইজি করলে রুগীর হয়তো বুঝতে সুবিধা হবে। যেমন কারো হয়তো শোল্ডারে ব্যথা, এটা কমন হবে, রুগীর কমপ্লেইন থাকবে শোল্ডার ব্যথা এসে হাত উঠাতে পারবে না, হাতটা উঠাতে পারছে না, চুল আঁচড়াতে, জামা গায়ে দিতে তার কষ্ট হবে, বাথরুম বা টয়লেট ব্যবহার করতে কষ্ট হবে, মানে প্রতিনিয়ত প্রতিটা কাজের কষ্ট হবে। আর এই রুগীগুলা আমরা ডাক্তারি ভাষায় আরেকটা এটাকে নাইট ক্রাইং ডিজিজ বলি। রাতে কিন্তু রোগী ব্যথায় অত্যধিক ব্যথা হতে পারে শোয়া থেকে, তা থেকে সে কান্নাকাটি করতে, হাত মুভ না করলে ব্যথা করবে। হ্যাঁ, সেক্ষেত্রে রাতের বেলা এটা হয় বেশিরভাগ ক্ষেত্রে ফ্রোজেন শোল্ডারের রোগী। তো এই রোগীগুলা যদি আপনি যেটা বলছিলেন যে ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস ইনডিউসড ফ্রোজেন শোল্ডার একেবারেই কমন, খুবই কমন। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বেশি কারণ ডায়াবেটিস জনিত রোগীর থেকে ফ্রোজেন শোল্ডার, এটা কমন। তাছাড়া দেখা যায় যদি যেটা বলছিলাম যে যদি ঘাড়ের ডিস্কের সমস্যা থাকে, নার্ভ কম্প্রেশন থাকে, তা থেকে ফ্রোজেন শোল্ডার হতে পারে। অথবা শোল্ডার আপনি যে বলছিলেন আঘাত পেলে, দুর্ঘটনা জনিত যে আপনি উঠাতে গেলে সেই হেড লকারে লাগেজ রাখতে গিয়েছি, সেক্ষেত্রে আমরা এটাকে অনেক সময় রোটেটর কাফ সিনড্রোম বলি। এখানে অনেকগুলো মাসেলস আছে, মাসেলসগুলো এক একটার কাজ এক এক রকম। কোনো কারণে যদি কোনো ব্যাগ খেয়ালে বা কোনো দুর্ঘটনাবশত
কোনো একটা মাসেল স্প্রেন হতে পারে, স্ট্রেন হতে পারে, যেটা ছিঁড়ে যাওয়া বা মুচকিয়ে যাওয়া, আঘাতপ্রাপ্ত তা থেকে কিন্তু ফ্রোজেন হয়ে যেতে পারে শোল্ডার। এবং একটা কমপ্লিকেশন আরেকটা কমপ্লিকেশন অ্যারাইজ করে। আমি প্রায় অনেক রোগী পেয়ে থাকি ফ্রোজেন শোল্ডার, হাত উঠাতে পারে না, ব্যথা আছে, কিন্তু আমরা যদি জামা খুলে দেখতে চাই দেখা যায় যে একটা হাত চিকুন হয়ে গিয়েছে, যে হাতটা তার আক্রান্ত মাসেল ওয়েস্টিং হচ্ছে। মাসেল ওয়াস্টিং এর কারণে। এটা হচ্ছে দেখা যায় রোগীর হিস্টোরি নিয়ে যদি দেখি দেখা যায় 6 মাস 1 বছর ধরে সেই সমস্যা ভুগতেছে। দীর্ঘদিন কোনো জোড়া বা কোনো হাত যদি কেউ ইউজ না করে তাহলে সেখানে ডিসইউজ অ্যাট্রোফি হতে পারে, এটা একেবারে কমন। এবং এ থেকে দেখা যায় আপনার একদিক দিয়ে তার এটা ব্যথা বেদনা, আরেক দিক দিয়ে মাসেলের শক্তি কমে যাওয়া, শক্তি কমে গেলে হাড়টা কিন্তু প্যারালাইসিস হয়ে যেতে পারে বা অবসাদগ্রস্ত হয়ে যেতে পারে। তখন দীর্ঘমেয়াদী চিকিৎসা যেতে হয়। এক, ব্যথা কমানো, 2, তাকে রিহ্যাবিলিটেশন করা, আবার পুনরায় তার মাসেল পাওয়ার বাড়ানো, স্ট্রেংথ বাড়ানো, বাল্ক বাড়ানো, এবং প্রচুর সময় তখন তার এটা লেগে যায়। তো আমরা এই রোগীগুলা বেশিরভাগ ক্ষেত্রে এই কমন যে ফ্রোজেন শোল্ডার বা অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস অথবা টেনিস এলবো, এগুলো কমন। যেমন আমাদের মহিলাদের এই সমস্যাটা বেশি হয়ে থাকে, যে টেনিস এলবো, যে কনুইতে ব্যথা হাতে আসতে পারে, কনুই অনেকক্ষণ যদি পারিবারিক কাজ করে তার ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে, হাত ঝিঝি করা, যেমন আমরা যেটা বলি কার্পাল টানেল সিনড্রোম, এটা মহিলাদের যারা হাউস ওয়ার্কার বা আমরা হোম মেকার যাদেরকে বলি তাদের এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়ে থাকে, মানে হাতের সমস্যা। একজন দর্শক SMS পাঠিয়েছে, হাসান ইমাম, বয়স 25 বছর। তিনি লিখেছেন যে তার বাম হাতে তিনি খুব একটা শক্তি পান না। চিকিৎসকের কাছে গেছেন, ঘাড়ের এক্সরে করে দেখা গেছে যে তার সার্ভাইকাল রিব আছে। এখন ফিজিওথেরাপির মাধ্যমে এই যে হাতে যে তার মানে শক্তি পাচ্ছেন না বাম হাতটায়, তিনি কোনো উপকার পাবেন কিনা আপনার কাছে জানতে চেয়েছেন। আপনাকে অবশ্যই ধন্যবাদ। যে এই রোগীগুলা যেমন ঘাড়ের রিভ cervical rib সাধারণত যেটা। আমরা জানি যে বুকে হয়, বুকের সেই খাঁচার যে বুকের খাঁচা, হাড়গুলাকে আমরা রিবস বলে থাকি, সেটা যদি ঘাড়ে হয়, সাধারণত ঘাড়ে হওয়ার কথা না, অনেকের রুডিমেন্টারি সার্ভাইকাল রিব হতে পারে। তা থেকে যেটা হচ্ছে থোরাসিক আউটলেট সিনড্রোম বলে আমরা যেটা, সেই সিনড্রোম থেকে হাতটা আপনি যে বলছিলেন অবশ হয়ে যাওয়া, এগুলো হতে পারে। রোগী অনেক সময় ভয় পেয়ে যায় যে একটা রিব হয়েছে, এটা কি অপারেশন করতে হবে কিনা। আসলে এটা চিকিৎসা কোনো অপারেশন না, সেটা চিকিৎসা একমাত্র এবং প্রধান ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি। এবং এই ক্ষেত্রে থেকে সেটা হচ্ছে যে রুটে যে কম্প্রেশন আছে যে রিবের কারণে, ঘাড়ের হাড় বেড়ে যাওয়ার কারণে, সেই কম্প্রেশনটা আমরা বাই বিভিন্ন থেরাপিউটিক মোডালিটিস এবং এক্সারসাইজের মাধ্যমে ওখান থেকে রিলিফ করে দিই। যদি নার্ভের কম্প্রেশনটা আমরা রিলিফ করে দিতে পারি, হাড়টা আবার আস্তে আস্তে তার শক্তি ফিরে পায়, নার্ভ আবার তার ইম্পালস পাস করতে পারে, তখন দেখা যায় হাড়টা আবার ফ্রি হয়ে যায়। তো ভর্তি হওয়ার দরকার নেই না, এই রোগীগুলা সব ক্ষেত্রে ভর্তির প্রয়োজন হয় না, এগুলো আউটডোর থেরাপি করলে অনেকাংশে ভালো হয়ে যেতে পারে। তো হাতের এই যে কার্পাল সিনড্রোমের কথা বললেন, এটার কোনো বয়সের কোনো ব্যাপার আছে? হ্যাঁ, অবশ্যই এটা সাধারণত মিডল এজ থেকে শুরু হয়, 30-35 বছর বয়স থেকে শুরু হয়। এই বয়সে মানে মিডল এজ হচ্ছে যেই বয়সে সবচেয়ে বেশি কর্মক্ষম মানুষ, সেই বয়সে এটা হয়। মানে স্পেশালি মিডল এজড ওমেন এই সমস্যা বেশি ভুগে, যারা ছোট কাজ করে, যেমন কাপড় কাচা, ঘর মুছা, পাকসাবের কাজ করার জন্য, মানে তরকারি কাটা, হাতের অতিরিক্ত মুভমেন্টে কাজ করে, এবং যারা কম্পিউটিং করে, কম্পিউটারে প্রচুর কাজ করতে হয়, ছোট ছোট কাজ এবং সেলাই করার কাজ, তাদের এই কার্পাল টানেল সিনড্রোম হতে পারে। এবং যদি তার ডায়াবেটিস থাকে অবশ্যই 100%। পুরুষ মহিলার মধ্যে কোনো ভ্যারিয়েশন আছে? একটু পুরুষের তুলনা মহিলাদের এই সমস্যাটা বেশি হয়। কার্পাল টানেলটা মহিলাদের বেশি। আর যদি একটু অবেজ মহিলা হয়, একটু মোটা হয়, ওজন বেশি হয়, যদি ফ্যাটি হয়, তাদের এই সমস্যাটা খুব বেশি হয় আর কি। আপনারা যারা ফিজিওথেরাপির সঙ্গে জড়িত, তাদের তো একটা বড় একটা কথা বলে দেন যে ওজন কমিয়ে আসুন। আপনারা কিছু ওজন কমানোর কোনো কিছু করেন কিনা? অবশ্যই আমরা এক্ষেত্রে আসলে ওজনের, আপনি জানেন যে ওজনের বেশিরভাগ কারণ আমরা যে রিসার্চও দেখা গিয়েছে যে ল্যাক অফ অ্যাক্টিভিটি, মানে মানুষ যদি কাজ, লাইফ লিডিং এবং হচ্ছে ফাস্ট ফুড, এখন বেশিরভাগ মানুষ এবং হাই রিচ ফুড থেকে বেশিরভাগ কারণে ওজন হয়ে থাকে। তাছাড়া দেখা যায় বিভিন্ন হরমোনাল সমস্যার কারণে হাইপোথাইরয়েড থেকে হতে পারে, হাইপার থাইরয়েড থেকে ওজন হতে পারে। তো এগুলো আসলে ডায়াগনোসিস করতে হয়। প্রত্যেকটা রোগী আলাদা আলাদা কেস, তার লাইফস্টাইল, তার প্রফেশন, সে কি করে, কত ঘন্টা অ্যাক্টিভিটি করে, সব মিলে আমরা ওজনের চিকিৎসা পাশাপাশি দিয়ে থাকি। আচ্ছা, একজন দর্শক অপেক্ষা করছে টেলিফোনে, তার সঙ্গে কথা বলিনি। হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আলমগীর, কুমিল্লা থেকে বলছি। জি আলমগীর, বলুন। আমার বাম দিকে একটু ঘাড়ের থেকে ডান্নাটা পর্যন্ত ব্যথা আর কি, আজকে কয়েকদিন। তো তারপরে শরীরে ব্যথা করে, আমি চলাফেরা করলে কোনো ব্যথা করে না। এর জন্য আমি কি করবো? কোন হাতে ব্যথা সেটা? বাম হাতটা থেকে ঘাড়ের থেকে একটু ডান্নাটা পর্যন্ত আর কি, মানে একটু ওষুধ শুয়ে থাকতে ব্যথা করে বেশি আর কি। আপনি মাথার নিচে কয়টা বালিশ দেন?
এখন তো মানে এমনি শুয়ে থাকলে টিভি দেখে তো প্রায় সময় 2টা দেয়, জি এমনি ঘুমাতে সময় 1টা দেয় আর কি। জি জি কাত হয়ে দুটো দিয়ে শুয়ে শুয়ে টিভি দেখেন, তার থেকেই সমস্যাটা হচ্ছে, বোঝা যাচ্ছে। আসলে এই রুগীগুলো আমরা প্রায় পেয়ে খুব থাকি। কমন না? হ্যাঁ কমন, এই ঘাড় ব্যথা হঠাৎ করে হবে। যদি আপনি হিস্ট্রি নিয়ে দেখেন যে উনি হয়তো একটু ব্যাক হেয়ালি বা অনেকে রেলিং, খাটে রেলিংয়ের মাথা দিয়ে কাত হয়ে শুয়ে টিভি দেখে, এতে ঘাড়ে যে স্পাইনাল কার্ভেচারের সমস্যা হতে পারে। ডক্টর প্রধান, এই আলমগীরের ফোন নিয়ে আরো অনেক কথা শুনবো আপনার কাছ থেকে, একটি বিরতিতে যেতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে। এখন ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরে আসা পর্যন্ত আশা করি আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে ঘাড় ও হাতের ব্যথায় অপারেশনবিহীন চিকিৎসা নিয়ে। ফিরে যাচ্ছি আলোচনায়। ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বিরতির আগে আলমগীর ফোন করেছিল, বলেছিল যে তার পাত কাত হয়ে শুলে তার হাতে ব্যথাটা, বাম হাতে ব্যথা নেমে আসে, হঠাৎ করে আসছে। এটা একেবারে অ্যাকিউট কেস বা নতুন কেস। আমার মনে হয় আলমগীর সাহেব যে ওই যে বলছিল যে শোয়া থেকে এটা হওয়ার সম্ভাবনা বেশি। আপনার এখন যে সমস্যাটা, এটা আপনি কুসুম গরম সেক দিয়ে দেখেন, যদি চলে যায় বেটার, না হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে ডায়াগনোসিস করতে হবে। তবে আপনি ওই যে রেলিংয়ে বা দুটা উঁচু বালিশে যদি শোন, তা থেকে এই সমস্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়। এবং যারা এই উঁচু বালিশ ইউজ করেন বা দুটো বালিশ ইউজ করেন, তাদের ঘাড়ে বড় আকারের সমস্যা হতে পারে। আপনারা অবশ্যই পাতলা, নরম এবং একেবারেই সফট বালিশ ব্যবহার করবেন, তাহলে ঘাড়ে এই জাতীয় সমস্যা হবে না। একজন দর্শকের ফোনটি নিয়ে নিই। হ্যালো দর্শক, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমি বিক্রমপুর থেকে রাজন বলছি। রাজন বিক্রমপুর থেকে। আচ্ছা আচ্ছা, বলো। আচ্ছা, আমার বয়স হলো 25। আমার ঘাড়ে যে সার্ভিক্যাল পেইন, মানে যে ঘাড়ের একটা হাড় বাড়ছে, মানে আমার প্রচন্ড ঘাড়ে ব্যথা হয়। ঘাড়ের ব্যথা থেকে মানে মাথায় ওঠে, মানে অচেতন ব্যথা, মানে আমি সহ্য করতে পারি না। তারপরে আমার প্রচন্ড 2-3 দিন অনেক খারাপ লাগে, মানে পিটি গেছে, মানে এরকম, মানে খুব মানে খারাপ লাগে। বুঝতে পেরেছি। তো আপনি কি চিকিৎসা নেন নাই অথবা ডাক্তার দেখান নাই? চিকিৎসা কি? আচ্ছা, ওই ঢাকা মেডিকেল আমি যে যে ব্যান্ডিলেন 40 ছিল, খাওয়ার পরও তার কমে নেই ব্যথাটা, মানে 5-10 দিন পরে পরে আর কি ব্যথাটা ওঠে, মানে প্রচন্ড খারাপ লাগে ওঠে। আপনার কি ঘাড়ের কোনো এমআরআই করা আছে? না, এমআরআই করা নাই, কিন্তু মাথার এমআরআই, সিটি স্ক্যান করা আছে। মাথা কিছু পাওয়া যায়নি? না না না, মাথায় জি জি, কিছু নেই। আচ্ছা, আমি ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। হার বেড়েছে একটা কথা বললো, জি, রিপ আছে নাকি? আমার মনে হয় সার্ভাইকেল রিপ যেটা হয়, আসলে সার্ভাইকেল রিপের এমআরআই করার আরেকজন দর্শকের টেলিফোনটি নিয়ে নিই, তারপর দুটো প্রশ্নের উত্তর দিতে সুবিধা হবে। হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমি চট্টগ্রাম থেকে বলছি। দর্শক, আপনার টেলিফোনের ভলিউমটা কমিয়ে নিন একটু, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। জি, সাথে কথা বলতে চাচ্ছি। জি আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন, আপনার প্রশ্ন বলুন। আচ্ছা, আমার না দীর্ঘদিন ধরে মানে ব্যথা, পুরো শরীরে ব্যথা করতেছে। তারপর আমি রক্ত পরীক্ষা করছি, করার পরে মানে বাতজ্বর ধরা পড়ছে। বাতজ্বর? বাতজ্বর, হ্যাঁ। এসোটাইটার পরীক্ষা করেছেন তাই না? হ্যাঁ, আপনার বলুন বয়স বলুন। কত এখন? বয়স কত? কিসের ডাক্তার? হ্যালো, আপনার বয়স কত? আচ্ছা, ঠিক আছে ঠিক জি, আছে। পরের উত্তরটা আমরা পরে দিই। যে আগে যে রোগী বলেছিল যে হ্যাঁ, তার সার্ভাইকেল সার্ভাইকেল রিপ, রিপের এই ক্ষেত্রে অনেক সময় এমআরআই প্রয়োজন হয় না, এক্সরে করলেই সার্ভাইকেল রিপটা দেখা পাওয়া যায়, যায়, যেটা হচ্ছে থোরাসিক আউটলেট সিনড্রোম। আমরা যেটা ওই যে আমাদের এসএমএস এসেছিল দর্শক। যে আমরা, এটা হচ্ছে ঘাড় থেকে বিভিন্ন নার্ভ হাতে আসছে, এবং শুধু নট অনলি নার্ভ, এখানে কিন্তু বিভিন্ন ব্লাড ভেসেলস আছে, এগুলো একসাথে কিন্তু ওখানে রিভের কারণে কম্প্রেসড হতে পারে। সেক্ষেত্রে শুধু কেবল নার্ভের সমস্যা হবে না, ব্লাড মানে সার্কুলেটরি সমস্যাও হতে পারে। তো আমার মনে হয় দর্শক, এই সমস্যাটা আরো কনফার্ম করা দরকার। আপনার যেহেতু ঘাড়, মাথা এবং ব্রেনে সিটি স্ক্যানে কিছু পাওয়া যায় না, এটা ঘাড় থেকে হচ্ছে, এবং এই ক্ষেত্রে চিকিৎসা ডিফারেন্ট। এগুলো ব্যথার ওষুধ বা অন্য ওষুধ খেয়ে খেয়ে গ্যাস্ট্রাইটিস, আলসার, আরও বিভিন্ন সমস্যা হতে পারে। এক্ষেত্রে আপনাকে ডিকম্প্রেশন বা রিল্যাক্সেশন থেরাপি দিতে হবে, যেটা মডার্ন ফিজিওথেরাপির অংশ। এক্ষেত্রে কিছু ইলেকট্রোথেরাপি আছে এবং পাশাপাশি এক্সারসাইজ। প্রয়োজনে কিছুদিন হসপিটালাইজড হয়ে থেরাপিগুলো করলেই সমস্যাটা পার্মানেন্টলি চলে যাবে। আর দ্বিতীয় যে দর্শক বলছিল যে
বাতজ্বর। বাতজ্বর। আসলে এই ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট। আসলে ওই কিছু ব্যথা হলেই বাতজ্বর বলে বাতজ্বর বলে ফেলে। এটা আমাদের দেশে বাতজ্বর তো একটা স্পেসিফিক জ্বর। জ্বর এবং এটা সাধারণত বাতজ্বর আপনি জানেন যে বয়স মোটামুটি কিশোর বয়সে এটা হয়, বাচ্চাদের থেকে শুরু করে। তো সাধারণত মনে হয় না এটা বাত রোগ আর বাতজ্বর কিন্তু এক না। সব বেশিরভাগ অনেকে করে কি এক করে ফেলে। এক করে ফেলে। তো দর্শক আমার মনে হয় আপনার এটা আরো কনফার্ম করা দরকার। আপনি যে বলছিলেন বাতজ্বর, সম্ভবত মনে হচ্ছে বাত রোগ, যেটা আমরা আর্থ্রাইটিস রোগ বলে থাকি। মহিলাদের কমন যেমন ফাইব্রোমায়ালজিয়া, অনেক সারা রকম আছে, শরীরে ব্যথা হতে পারে, arthritis। রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে। আপনার ডায়াগনোসিসটা আরো কনফার্ম করা উচিত। প্রয়োজনে আপনি একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে ডায়াগনোসিস কনফার্ম করেন। যদি ডায়াগনোসিস কনফার্ম করা যায় সেক্ষেত্রে চিকিৎসা দিতে হবে। বাত জ্বরের চিকিৎসা এক আর বাত রোগের চিকিৎসা আরেক। আরেকটা যেটা ভুল হয়, ওই যে বললাম এসোটাইটার, অনেক কারণে একটা ছোট মানে খুশকি পেকে গেল এসোটাইটার বেশি হয়ে যেতে পারে। এসোস্টাইটার দিও তো আমরা আমাদের কাছে কিছু ভিডিও প্রশ্ন আছে, আসলে আমরা দেখে নিই। আমার বয়স 30। আমার ঘাড়ে সমস্যা, কোমরের সমস্যা, হাঁটুতেও সমস্যা। ঘাড় থেকে ব্যথাটা হতে হতে হাতে চলে আসে, কখনো কোমর থেকে যায় পা পর্যন্ত, হাঁটু পর্যন্ত, পায়ের গোড়ালি পর্যন্ত চলে যায়। সমস্যাটা প্রায় 5 থেকে 6 বছর। আমি অনেক ডাক্তার দেখাইছি, অনেক ডাক্তার অনেক কথাই বলছে সেই সমস্যা, টিক্স বলে সেটা এইখান সেইখান, কিন্তু ভালো হয় নাই। এখন আমি স্যারের কাছে জানতে চাইতেছি যে এটা কিভাবে ভালো করা সম্ভব বা ভালো হবে কিনা। আমার নাম রাবেয়া, আমার বয়স 34 বছর। আমার সমস্যা হলো আমার ঘাড়ে, পিঠে, কোমরে ব্যথা। অনেক দিন যাবৎ এই ব্যথায় আমি ভুগতেছি, প্রায় আজ 10 বছর যাবৎ। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কোনো উপকার আমি পাই নাই। আমি এখন এই রোগ থেকে কিভাবে মুক্তি পাবো, আমার ডাক্তার সাহেবের কাছে আমার পরামর্শ আমি চাই। আমরা দুজন দর্শকের দুজনেরই প্রাসঙ্গিক প্রশ্ন, যে ঘাড় ব্যথা আছে, পাশাপাশি অন্য সমস্যা আছে, কারো মেরুদণ্ড পায়েও পুরোটাই চলে ব্যথা। আসে ব্যথা, প্রথম দর্শক বললেন। হ্যাঁ, এবং ঘাড়ের ব্যথা হাতেও আসে। আসলে এই প্রত্যেকটা কেসই মানে ডায়াগনোসিসটা খুব জরুরি। যেমন প্রত্যেকটা রোগী, দুই রোগী দেখেন মানে 5-6 বছর ধরে তারা ভুগতেছে, বিভিন্ন ওষুধ খাচ্ছে। যদি রোগ ডায়াগনোসিস কনফার্ম না হয়, দেখা যায় এক রোগটা তো বেড়েই চলবে, আরো খারাপ হতে পারে। পাশাপাশি ওষুধের কারণে এই যে বিভিন্ন ওষুধ খেয়ে যাচ্ছে, এতে দেখা যায় শারীরিক বিভিন্ন সমস্যা তৈরি হবে। দুজনের ক্ষেত্রে ডায়াগনোসিসটা কনফার্ম করতে হবে, এবং দুজনই কিন্তু ইয়াং রোগী, মধ্যবয়সী। এই সময় আমি যেটা বলছিলাম শুরুতেই, মধ্যবয়সী রোগীদের সমস্যা বেশি হয়। এর বেশিরভাগ কারণ যে যেমন ঘাড়ে, যেটা বলছিল যে ঘাড় ব্যথা এবং হাতে ব্যথা আসে, এটা একেবারে কমন। এটা আমরা যেটা সার্ভাইকাল ডিস্ক প্রলাপস, যে রোগীগুলো আমরা বেশি পেয়ে থাকি। এই ক্ষেত্রে ডিস্কের সমস্যার পাশাপাশি দেখা যায় যদি রোগ নির্ণয় দেরি হয় এবং দীর্ঘদিন থাকে, সার্ভাইকাল মাইলোপ্যাথি হতে পারে। সেই ক্ষেত্রে রোগী ব্যালেন্স পাবে না, শক্তি কমে আসবে। আপনি জানেন ঘাড়ে ইম্পর্টেন্ট অংশ, ওখানে যদি সার্ভাইকাল কর্ড কম্প্রেশন হয়, তা থেকে কিন্তু বড় আকারের শারীরিক সমস্যা, স্পর্শকাতর মানে নার্ভগুলো রয়েছে সেখানে। এরা দুজনই আগে আরো কনফার্ম করতে হবে যে ডায়াগনোসিসটা কনফার্মটা কিভাবে করবে। কনফার্ম করার ক্ষেত্রে বিভিন্ন মডালিটিস, অবশ্যই টুলস ব্যবহার করতে হবে, প্রয়োজনে এমআরআই করতে হবে, এবং বিভিন্ন ব্লাড টেস্টের মাধ্যমে কিন্তু আমরা কনফার্ম করতে পারি। আর আমাদের কিছু ফিজিক্যাল বিভিন্ন অ্যাসেসমেন্ট আছে, বিভিন্ন টেস্ট আছে, যেমন সার্ভাইকাল কম্প্রেশন টেস্ট, ডিস্ট্রাকশন টেস্ট, বিভিন্ন মুভমেন্ট করে আমরা এগুলো করতে পারি, এসএলআর টেস্ট, বিভিন্ন স্কোবার্টস টেস্ট, বিভিন্ন টেস্টের মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারি যে নার্ভের সমস্যা না আর্থ্রাইটিস না অন্য কোনো সমস্যা। এগুলো যদি কনফার্ম করার পরে বেশিরভাগ রোগের চিকিৎসাই হচ্ছে ফিজিওথেরাপি, এবং ফিজিওথেরাপির আবার বিভিন্ন প্রকার আছে, বিভিন্ন মডালিটিস আছে। এক এক রোগের ক্ষেত্রে থেরাপি এক এক রকম হবে, এক এক মডালিটিস আলাদা আলাদা হবে, এক্সারসাইজও ডিফারেন্ট। একজন দর্শকের প্রশ্নটি নিয়ে নিই। হ্যালো দর্শক, আপনি প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি সুহেল বলছিলাম গাজীপুর থেকে। হ্যাঁ হ্যাঁ বলুন। তো আমার এই রাইট সিজয়ের ডিসলোকেশন হয়েছে বছর খানেক আগে, গ্রেড 3। জি। তো আমি এখন এই আমার বুকের উপরে যেখানে লিগামেন্টটা টাউন হয়েছে বা সিস আর কি, ওইখানে আমি ব্যথা অনুভব করি, এবং আমার পিঠে এবং আমার হাতের যে মাসেল আছে এই 3 জায়গাতে ব্যথা অনুভব করি। তো আমি এখন আমার করণীয় কি? আপনি এতদিন কি চিকিৎসা নিচ্ছিলেন এই পর্যন্ত? আমি অ্যাকচুয়ালি এটা আমার হয়েছিল এই কুয়েতে, আমি ভলিবল খেলার সময়। জি। তো আমি ওইখানে ট্রিটমেন্ট নিয়েছিলাম, নেওয়ার পরে ডাক্তার বলছিলেন যে সার্জারি করবে। তো পরবর্তীতে আরেকজন বলছে যে না, সার্জারি করলে এই হাড়টা লক হয়ে যাবে, তো 90 ডিগ্রি বেশি হাত করা যাবে না। এখন আমি হাতটা সম্পূর্ণ মুভ করতে পারি সব দিকে, আমার তেমন অসুবিধা হয় না। বাট এখন এই ব্যথাগুলো অনুভব করে আমি এখন কোনো চিকিৎসা নিতেছি না।
জি, ধন্যবাদ আপনাকে। আসলে পোস্ট ইনজুরি যে এই সমস্যা আমরা হতে